শুরু করছি আজকের গল্প অভিশপ্ত নীলা রহস্য। লেখক পৃথ্বীরাজ সেন। কালো মেঘে সমাচ্ছন্ন শ্রাবণের আকাশ। গত কয়েকদিন শহর কলকাতা সূর্যের মুখ দেখেনি। কখনো টুপটাপ, কখনো ঝমঝম, কখনো বা টানা একঘেয়ে ইলশে গুড়ি। বাজারটা মন্দা পড়েছে কুমার সিদ্ধার্থের। হাতে বিশেষ কাজ নেই তার, অথচ এমনটি হবার কথা ছিল না। ইদানিং শহর কলকাতার উদীয়মান ডিটেকটিভ হিসাবে যথেষ্ট নাম করেছে সে। অতি সম্প্রতি এক লোমহর্ষক খুনের ঘটনার তদন্ত করে পুলিশ মহলে বাহবা কুড়িয়েছে। তার এহেন দুরবস্থা আমার চোখ জলে ভারী করে দেয় বইকি। সেদিন রোববার, বেলা 10টা বাজে। কুমার অনেকক্ষণ এপাশ ওপাশ করছে তার সোফা কাম বেডে শুয়ে। তাকে দেখে আমি বেশ বুঝতে পারছি যে কোনো কারণেই হোক তার মনটা বিশেষ ভালো নেই। ভালো থাকবেই বা কেমন করে? বাইরে ঘন ঘন বজ্রপাত, বিদ্যুতের আলোর ঝিলিক, আর সে বেচারা কিনা এখন পায়ের ওপর পা তুলে সময় কাটাচ্ছে এক অবসরপ্রাপ্ত কেরানির মতো। উল্টো দিকের চেয়ারে পা এলিয়ে দিয়েছি আমি। মাঝে মধ্যে সিগারেটে মৃদু টান দিচ্ছি। বন্ধ ঘরের ভেতর ধোঁয়াটা ঘুরে ঘুরে বাইরে বেরোবার নিষ্ফল চেষ্টা করছে। জানালার শার্সিতে মাথা খুঁড়ে আবার ফেরত আসছে। নিকোটিনের গন্ধে ভরে গেছে বাতাস। ভালো লাগছে না, কিছুই আর ভালো লাগছে না। কুমার খবরের কাগজখানা পড়তে কি যেন বলার চেষ্টা করলো। কেটে কেটে বলল, একটা খবর বেরিয়েছে। আপাত দৃষ্টিতে খুবই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু আমার কেবলই মনে হচ্ছে সোমনাথ এই খবরটা একটা সাংঘাতিক রহস্য বহন করছে। তুই তো তিলকে তাল করে ছাড়িস। কি খবর বলতো? অসহিষ্ণু সুরে আমি জানতে চাই। কুমার হাসতে হাসতে বলে, অনেক দিন জেল খেটে ছাড়া পেয়েছে নিতাই প্রামাণিক। খবরের কাগজওয়ালাদের মাথায় পোকা ঢুকছে বল। না হলে এই একটা খবর ছেপে দিয়েছে পঞ্চম পাতার শেষ কলমে। বাজারে আর কোনো খবর ছিল না। যাক, কে এই নিতাই প্রামাণিক? সেই রহস্যটা তো জানতে হবে আমাকে। বেজার মুখে তাই বলি, কি যেন নামটা বললি? একে তো ঠিক চিনতে পারলাম না। কুমার উঠে দাঁড়ালো, আনমনে কিছুক্ষণ পায়চারি করলো, অধৈর্য হয়ে একবার বাইরের দিকে তাকালো। মুখটা আরও একটু গম্ভীর হয়ে গেল তার। ঝিরঝির বৃষ্টির শেষে হওয়ার কোনো লক্ষণ নেই। চারপাশ আরও অন্ধকার হয়ে আসছে। মাঝ দুপুরেই নেমে এসেছে মাঝরাতের আঁধিমা। সে কি, তোর স্মৃতির প্রতি আমার প্রখর আস্থা ছিল, এত সহজে প্রামাণিকের নাম ভুলে গেলি? কয়েক বছর আগে খবরের কাগজের পাতায় বড় বড় অক্ষরে তার নাম প্রকাশিত হতো, মনে নেই তোর? কিন্তু কে তিনি? কোন সাধু মহাপুরুষ যে তার জেল থেকে বেরিয়ে আসার খবরটাও কাগজে বেরিয়ে পড়েছে? তিনি একজন চোর না ছিঁচকে চোর নন? তার নজর ছিল একবারে মগডালে। এমন সাহস এখনকার দিনে আর দেখা যায় না। এমন সত্যিকারের খাঁটি চোরের সন্ধানও আর পাওয়া যায় না। গেলে বোধহয় আজ আমাদের এইভাবে বেকার বসে থাকতে হতো না। আমি জানতে চাইলাম, হেয়ালি করিস না তো, সত্যি করে বল তো, কে এই নিতাই প্রামাণিক? কি জন্য সে জেল খেটেছিল, আর কেনই বা বেরিয়ে এসেছে এতদিন বাদে? একটুখানি হেসে ওঠে বেচারি কুমার সিদ্ধার্থ। তারপর আপন মনে বলে, 10 বছর হয়ে গেল, ঘটনাটা স্পষ্ট আমার মনে আছে। তখনও তোর সঙ্গে আমার দেখা হয়নি। একা একাই গোয়েন্দার কাজ করে যেতাম। দেখতে পেলাম কুমার সিদ্ধার্থ স্মৃতিকথার আসরে হারিয়ে গেছে। বর্ষার দিনে যখন অন্য মুখরোচক কোনো গল্প হাতের কাছে নেই, তখন বাধ্য হয়েই না হয় আমি কুমার সিদ্ধার্থের জীবনের 10 বছর আগের দিনগুলোতে ফিরে যাই। দেখা যাক সেখানে অনুসন্ধান চালাচ্ছে রহস্যের নতুন কোনো উপাদান মেলে কিনা। সিদ্ধার্থ বলল, গল্প কিছুই নেই, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যময় ঠেকেছে। পুলিশ খুব চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত আসল জিনিসটাকে উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটা কি? এবার আমি একটু অগ্রহান্বিত হয়ে উঠেছি। ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যা কুমার সিদ্ধার্থকে যথেষ্ট আলোড়িত করেছিল। তা না হলে 10 বছর আগে এমন একটা আপাত অকিঞ্চিতকর ঘটনা মনে রাখবে কেন সে? কুমার বলল, সে সময় কলকাতা শহরে হঠাৎ করে জহরত চুরির একটা মরশুম পড়ে গিয়েছিল। পার্ক স্ট্রিটের বড় বড় দোকানদারদের মাথায় হাত।
8টা বাজতে না বাজতেই তারা শোরুম বন্ধ করে দিচ্ছে। তবু চুরি ঠেকাতে পারেনি। রাত্রিরে স্টক মেলবার সময় দেখা গেল দারুণ দামি একটা আফ্রিকান হিরে শোকেসে নেই। কে হাত সাফাই করে সেটাকে পাচার করে দিয়েছে। পুলিশের বড় কর্তারা নড়ে চড়ে বসেছিল। থানার সব অফিসারদের ডেকে এনে একটার পর একটা মিটিং করা হয়েছিল। তবু আসল হিরে চোরকে পাকড়াও করা সম্ভব হয়নি। ভাবতে পারবি না, দিন 15-র মধ্যে কলকাতার 4-5টা বড় জুয়েলারির দোকান থেকে প্রায় 10-12 লক্ষ টাকার হিরে জহরাত একেবারে লোপাট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একদিন ঘটল শহরের সব থেকে বড় অঘটনটা। তুই তো মহারাজ হরিচাঁদ মহতবের নাম শুনেছিস। বর্ধমানের রাজবংশ, আলিপুর রোডে যাদের বিশাল বাগানবাড়ি, কলকাতার অভিজাত মহলের এক নামকরা মানুষ। ধনী হলে কি হবে, ধর্মপ্রাণ সৎ মানুষ, নানা কাজে দেন ধ্যান করেন, সকলের সঙ্গে মেলামেশা করেন, কেউ তাকে দাম্ভিক বলতে পারবে না। তার জীবনের অন্যতম শখ ছিল বিভিন্ন দেশের হিরে জহরত সংগ্রহ করা। সেগুলোকে তিনি কাচের শোকেসে সাজিয়ে রাখতেন। চারপাশে সহস্র সেপাইরা পাহারা দিত। সমস্ত রাত ধরে ডোবারম্যান কুকুর ছাড়া থাকতো। একদিন রাতের বেলা চোর ঢুকে তার 2জন চৌকিদারকে অজ্ঞান করে কয়েকটি দামি জহরত নিয়ে পালিয়ে গিয়েছিল। মহারাজের সংগ্রহে ছিল একটি রক্তমুখী নীলা। সেটা ছিল তার আত্মার আত্মীয়। প্রাণ থাকতেও তিনি এই নীলাটা হাতছাড়া করতে চাইতেন না। গভীরভাবে বিশ্বাস করতেন যে তার সৌভাগ্যের অন্তরালে আছে এই নীলাটি। সেই আঙুলে পড়ে থাকতেন। কিছুদিন আগে আংটিটা আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। ভেবেছিলেন শ্যাকরা ডেকে মেরামত করে আবার শুভদিনে আঙুলে পড়ে নেবেন। এই রক্তমুখী নীলা সম্পর্কে তোর কিছু জানা আছে কি সোমনাথ? নীলা জিনিসটাও হিরে, কিন্তু নীল হিরে। অন্যান্য হীরের মতো কেবল ওজনের দিক থেকেই এর বিচার হয় না। আমাদের দেশে নীলার দাম ধার্য হয় তার দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শ্রোণীগ্রহের পাথর। এমন শোনা গেছে এই নীলা ধারণ করে অনেক কপর্দক শূন্য মানুষ অতি সহজে কোটিপতি হয়ে গেছে। আবার অনেক সুস্থ সবল এই রত্ন ধারণ করে ধরফর করে মরে গেছে। এর অন্তরালে কোনো এক বৈজ্ঞানিক কারণ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও আমার মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে বিজ্ঞান এখনো পর্যন্ত যার আসল অবগুণ্ঠন করতে পারেনি। অদূর ভবিষ্যতে পারবে এ বিশ্বাসও আমার নেই। যাক সে কথা। সব নীলা যে সবার কাছে একই রকম ফল দেবে তা হয় না। আমার হাতে যে নীলা অত্যন্ত ভালো তা হয়তো তোকে অপমৃত্যুর দিকে ঠেলে দেবে। আর একটা মনে রাখবি, রক্তমুখী নীলার দাম কিন্তু সবসময় কমে বাড়ে। 5 রতির একটা নীলার জন্যে কেউ 1 লক্ষ টাকা দিয়ে দেবে। 10 রতি নীলার দাম হয়তো 10,000 টাকায়ও হবে না। যাক, আবার পুরনো গল্পকথায় ফিরে আসি। মহতাব সাহেব তো অবাক হয়ে গেছেন কি করে এই আপাত অবিশ্বাস্য ঘটনাটা সম্ভব হলো। অনেক হাজার টাকার মণিমুক্তা তার চুরি হয়ে গিয়েছিল। তার জন্য তিনি খুব একটা চিন্তিত ছিলেন না, কিন্তু এই রক্তমুখী নীলাটি হারিয়ে যাওয়াতে তিনি অত্যন্ত নিরাশ হয়ে পড়েছিলেন। তার এই হারানো নীলাটি এনে দিতে পারবে তাকে তিনি 10,000 টাকার পুরস্কার দেবেন। তদন্তে নেমে পড়ল পুলিশরা। বুঝতেই পারছিস, অমর নামী এক মানুষের বাড়ি থেকে চুরি গেছে। কলকাতার পুলিশ সমাজে মুখ কালো হয়ে গেল। এই কেসে তদন্তে তার ভার গ্রহণ করেছিলেন দেবনাথবাবু। তিনি অত্যন্ত দক্ষ অফিসার, ঘুষ নেন না, নিজের কাজ সম্পর্কে সচেতন। তিনি লেগে রইলেন, নানাভাবে তদন্ত করলেন। মহতাব মঞ্জিলের সমস্ত চাকর বাকরকে ডেকে বারবার প্রশ্ন করলেন, কিন্তু শেষ অবধি তার রহস্যের কিনারা করা সম্ভব হলো না। তবে একটা আশ্চর্য ঘটনা ঘটল। দেবনাথবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই জহরত চোরকে ধরা সম্ভব হলো। সেই চোর আর কেউ নয়, সে হচ্ছে এই নিতাই প্রামাণিক। তার বাড়িতে তল্লাশি শুরু হলো। অনেক হিরে জহরত পাওয়া গেল। বেশ বোঝা গেল নিতাই প্রামাণিক দীর্ঘদিন তার হাত সাফাইয়ের কাজটি চালু রেখেছিল। কিভাবে যে সে পুলিশ এবং চৌকিদারদের চোখে ধুলো দিয়ে এত বড় দুঃসাহসিক কাজ করত সেটা এখনও আমার কাছে একটা বিস্ময়। কিন্তু রক্তমুখী নীলাটা তার হেফাজত থেকে পাওয়া গেল না। বিচার শুরু হলো। বিচারে তার 10 বছরের জন্য জেল হলো। তখনও নীলার সন্ধান শেষ হয়নি।
নিতাই প্রামাণিক কিন্তু এ ব্যাপারে কোনো স্বীকারোক্তি করেনি। পুলিশের 3rd ডিগ্রি অত্যাচারের সামনেও সে চুপটি বসেছিল। তার মনে এই সাহস দেখে দেবনাথবাবু অবাক হয়ে গিয়েছিলেন। তখনও পুরস্কারের টাকার লোভে পুলিশ চেষ্টা করে যাচ্ছে। নিতাই প্রামাণিক জেলে যাবার মাস 3 বাদে গোপন একটা সূত্র থেকে দেবনাথবাবু খবর পেলেন যে নীলাটি নিতাই প্রামাণিকের কাছেই আছে। তুই হয়তো জানি, জেলখানার প্রত্যেকটা সেলে পুলিশের নিজস্ব গুপ্তচর আছে। তারাই সমস্ত গোপন খবর পুলিশের কাছে পৌঁছে দেয়। তাদের কাছ থেকেই দেবনাথবাবু পাক্কা খবর পেয়েছিলেন। তিনি হঠাৎ একদিন হাজির হলেন নিতাই প্রামাণিকের সেলে। সেখানে গিয়ে ব্যাপক খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। নিতাই যে কলকাতার সেটাকে সরিয়ে ফেলেছে কেউ তা বলতে পারল না। সেই থেকে রক্তমুখী নীলাটা একবারে লোপাট হয়ে গেছে, আর বিস্ময় চিহ্ন হয়ে জেগে আছে আমাদের মনের মধ্যে। কুমার সিদ্ধার্থের কথা বলা শেষ হয়ে গেছে, এবার থামল সে। আকাশের দিকে আর একবার মেলে ধরল তার বিরক্তি ভরা 2 চোখ। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। বলল, আহা, একটা নীলা রঙের পাথর, সেটার কি পাখনা গজালো নাকি? তখন যদি আমার কাছে এই কেসটা আসতো, 10,000 টাকার লোভে একবার না হয় তদন্ত শুরু করতাম। যাক, যা হবার হয়ে গেছে, আর তো সেদিন ফিরবে না। তার কথা শেষ হতে না হতেই সিঁড়িতে কার যেন পায়ের শব্দ শোনা গেল। শব্দটা কিছুক্ষণ শুনে কুমার সিদ্ধার্থ বলতে থাকে, একজন ক্লায়েন্ট আসছে। সোমনাথ, এবার বোধহয় ভাগ্যের চাকাটা উল্টো দিকে ঘুরছে। আরও গড়গড় করে বলছে সে, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করে শব্দ হচ্ছে না। তার পা ফেলার ভঙ্গি দেখে মনে হচ্ছে চলাফেরাতে সে খুব একটা অভ্যস্ত নয়। হয়তো বেশিরভাগ সময় গাড়িতেই চলাফেরা করে থাকে। দেখ তো সোমনাথ, কে আসছে? একটু খুঁড়িয়ে চলেন বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যা অনুমান করছিলাম হয়তো তাই। আমি তখন বিস্ময়ে আবিষ্ট হয়ে গেছি। গলা বাড়িয়ে দেখলাম প্রচণ্ড বড় একটা রোলস রয়েস গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর দরজায় মৃদু করাঘাতের শব্দ। তখনই কুমার সিদ্ধার্থ বলে ওঠে, মহাতাব সাহেব নিজেই এসেছেন আমার সঙ্গে দেখা করতে। তার মানে খবরের কাগজে যার ছবি দেখি তিনি সেই বিখ্যাত মানুষ হরিচাঁদ মহাতাব? উঠে গিয়ে কুমার সিদ্ধার্থ দরজা খুলে দিল। ভদ্রলোক ভেতরে প্রবেশ করলেন। এর আগে খবরের কাগজে তার অনেক ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু এই প্রথম আমি তাকে চাক্ষুষ প্রত্যক্ষ করলাম। বছর 60-এর মতো বয়স হবে। মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, পাকা গমের মতো গায়ের রং। চেহারার বাঁধুনি এখনও যথেষ্ট বলিষ্ঠ। দেখলে বোঝা যায় যৌবনে তিনি অসামান্য সুপুরুষ ছিলেন, তবে মুখের মধ্যে কেমন একটা বিষণ্ণতা মাখানো। বার্ধক্যের লোল চর্ম তার যৌবনের দীপ্তিকে অনেকখানি কেড়ে নিয়েছে। এ কথা সত্যি, কিন্তু চোখের দুটি এখনও আগের মতোই অম্লান আছে। তীব্র অন্তর্ভেদী চাউনি, গায়ে শিরশিরানি অনুভূতির সৃষ্টি হয়। মহারাজ একটু হেসে কুমার সিদ্ধার্থের মুখের দিকে চাইলেন। তার দৃষ্টিতে একটুখানি বিস্ময় প্রকাশ পেল। তিনি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বোধহয় আমার জন্য প্রতীক্ষাতে মগ্ন ছিলেন। আমি কি ঠিক বলছি? কুমার সিদ্ধার্থ হেসে ওঠে। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারি আশ্চর্য অভাবিত মৃত্যুর কিনারা যখন পুলিশ করতে পারল না, তখন আপনি কেন আমার কাছে এসেছেন? আপনি কি মনে করেন আমার ক্ষমতা পুলিশের থেকেও বেশি? কুমার সিদ্ধার্থের মুখ থেকে বেরিয়ে আসা এই শব্দ কটি শুনে মহারাজ হো হো করে হেসে উঠেছিলেন। সেই হাসির মধ্যে আন্তরিকতার ছোঁয়া ছিল। কুমার সিদ্ধার্থ তাকে কোচে বসতে বললেন। তারপর মহারাজের সঙ্গে করমর্দন করার পর তিনি বললেন, হ্যাঁ কুমার সিদ্ধার্থ, আপনার ওপর আমার অগাধ বিশ্বাস আছে বলেই তো এখানে এসেছি। আসলে যে মারা গেছে সে লোকটি ছিল আমার খুবই প্রিয়। অনেক দিন ধরে সে আমার জমিদারিতে কাজ করছে। তার মৃত্যুটাকে এখনও আমি ঠিকমতো মেনে নিতে পারছি না। কুমার সিদ্ধার্থ পাশে বসে পড়েছে। বেশ বুঝতে পারছে সে বোধহয় এবার আর একটা রহস্য গল্পের প্লট শুনবে বলে অতিরিক্ত আগ্রহী হয়ে উঠেছে। আচ্ছা মহতাব সাহেব, আপনি যদি সংক্ষেপে লোকটির কথা আমাকে বলেন, তার অতীত জীবন, সে কেমন কাজ করত, কখনো কোনো অসৎ আচরণ করেছে কিনা ইত্যাদি, তাহলে কেসটার তদন্ত করতে আমার একটু সুবিধা হয়। ভদ্রলোক চোখ বন্ধ করলেন
আমরা বুঝতে পারলাম এবার তিনি ধীরে ধীরে স্মৃতির ঢাকনাখানি খুলবেন। তারপর বলতে শুরু করলেন, শঙ্কর নিয়োগী লোকটা কিন্তু খুব একটা ভালো স্বভাবের ছিল না। আমার জমিদারিতে কাজ করার সময় সে কোনো অন্যায় আচরণ করেনি, একথা সত্যি, কিন্তু আগে মাঝে মধ্যেই সে নানা ধরনের অপরাধ করত, তাই একাধিকবার তাকে জেল খাটতে হয়েছিল। শেষবার জেল খেটে বেরিয়ে যখন সে আমার কাছে এসেছিল। কুমার সিদ্ধার্থ বলল, মহারাজ দয়া করে সব পুঙ্খানুপুঙ্খ বলবেন, মনে রাখবেন আপনার একটা কথা আমাদের তদন্তের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করতে পারে। মহারাজা বললেন, বেশ তাই বলছি। গলাটা ঝেড়ে নিয়ে আস্তে আস্তে তিনি বলতে থাকলেন, মাস ছয়েক আগের কথা। ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে সেই শঙ্কর নিয়োগী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আগের দিন জেল থেকে বেরিয়ে এসেছে, পরদিন আমার কাছে এসে চলে গেছে। বলল আমি যদি তাকে সৎপথে বাঁচার একটা উপায় করে দিই তাহলে সে আর কখনো খারাপ কাজ করবে না। আমি তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। তাকে দেখে তার চোখ থেকে ঝরে পড়া আকুতি আমার মনটা কেমন যেন হয়ে গিয়েছিল। আমি জানতে চাইলাম, তুমি লেখাপড়া কিছু শিখেছো শঙ্কর? সে বলল, আমি কিছুটা লেখাপড়া শিখেছি, তবে নিজের চেষ্টাতে শর্ট হ্যান্ড আর টাইপিং শিখেছি। আরও অনেক কিছু শেখার ইচ্ছে ছিল। 19 বছর বয়স থেকেই তামা ঘষে ক্রমাগত জেল খাটতে হচ্ছে। তবে কথা দিচ্ছি মহারাজ, যদি আপনি কোনো কাজে আমাকে লাগিয়ে দেন, প্রাণ থাকতে আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। কেন জানি না শঙ্কর নিয়োগীকে দেখে আমার কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। এই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না, এজন্য অনেকেই আমাকে নানাভাবে ভৎসনা করে থাকে। কিন্তু যার যা স্বভাব। আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের কোনো দরকার ছিল না, তবু 500 টাকা বেতন দিয়ে তাকে আমি আমার জমিদারিতে বহাল রাখলাম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, সে কাছেই একটা ছোট বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একেবারে সঠিক সময়। আমার কাছারিতে একদল অকর্মণ্য মানুষের ভিড়। তারা সব চোর, জোচ্চোর, বদমাইশ, টাকা পয়সার লেনদেনের কোনো হিসাব রাখত না। অতি অল্প সময়ের মধ্যেই শঙ্কর নিয়োগী তার অসাধারণ কর্মদক্ষতায় আমার মন জয় করে নিয়েছিল। আমার জমিদারির আয় অনেক বেড়ে গেল। আমি মনে মনে তাকে সাধুবাদ জানালাম। শেষ অবধি এমন হলো তাকে ছাড়া এক মুহূর্ত আমার চলছে না। হিসাবপত্র সব গুছিয়ে রাখা, তার কাছে কত পায় না, কে কত টাকা কিভাবে দিচ্ছে, সব কিছু তার নখদর্পণে। এই সময় হঠাৎ আমার পুরনো সেক্রেটারি সুকান্তবাবু মারা গেলেন। আমি অনেক ভেবেচিন্তে শঙ্কর নিয়োগীকেই ওই পদটা দিলাম। তা নিয়ে অন্যান্য কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিয়েছিল। এতদিন ধরে তারা আমার সেরেস্তাতে কাজ করেছে, আর কোথাকার কে শঙ্কর নিয়োগী উড়ে এসে জুড়ে বসে তাদের মাথায় চেপে বসেছে। গত 4 মাস ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে শঙ্কর সেক্রেটারির কাজ করে গেছে। কখনো তার হাতে কাজ আমি ত্রুটি পাইনি। ঠিক সময়ে সেরেস্তাতে আসতো, কাজ করতে করতে রাত হয়ে যেত। নিচের কর্মচারীরা মাঝে মধ্যেই তার বিরুদ্ধে নানা রকম নালিশ করত। আমি বুঝতে পারতাম ঈর্ষা থেকেই তারা এমনটি করছে। ক্রমশ আমার মনে হয়েছিল শঙ্কর নিয়োগীর চরিত্রটা একেবারে পাল্টে গেছে বুঝি, আর কখনো কোনো অপরাধ করবে না। কিন্তু গত বুধবার যে ঘটনা ঘটল সেটা একবারে অভাবিত। খবরের কাগজের পাতায় হয়তো কিছুটা বিবরণ আপনারা পড়ে থাকবেন, কিন্তু আমি তো সামনে থেকে দেখেছি। আপনারা থাকলে বোধহয় ভিড়মি খেতেন। সকালবেলার খবর পেলাম শঙ্কর নিয়োগী খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম তার ভাড়া বাড়িতে। দেখলাম শোবার ঘরে মেঝের ওপর সে পড়ে আছে, রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে, তার দিকে তাকিয়ে থাকতেও কেমন আতঙ্ক হচ্ছে। গলার নালি কেটে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকে নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন, কিন্তু আমি কতখানি আক্রোশ থাকলে একজন মানুষ আর একজনকে এইভাবে হত্যা করতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এই পর্যন্ত বলে মহারাজ কিছুক্ষণ চুপ করলেন। আমি বুঝতে পারলাম তিনি সেই ভয়ঙ্কর দৃশ্যটার মুখোমুখি দাঁড়িয়েছেন, অবশ্য মনে মনে। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি আবার বললেন, শঙ্কর নিয়োগীর দেহে আরও কতগুলি আঘাত ছিল। বুকে ছিল একটা ছুরির আঘাত। ডাক্তার অনেক পরীক্ষা করে বলেছিলেন যে আততায়ী শঙ্কর নিয়োগীর বুকে প্রথম ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তারপর সে গলার আঘাতগুলি করেছে।
অর্থাৎ প্রথমে হত্যাকারী তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিকভাবে আহত, তারপর প্রবল আক্রোশে মেটাতে গলায় পরপর কোপ মারে। আমি ভাবছি কোন উন্মত্ত আক্রোশের বশে মানুষ এই পৈশাচিক কাজ করতে পারে। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। ঘরের ভেতর একটা শান্ত নীরবতা বিরাজ করছে। এই সময় কুমার সিদ্ধার্থের দিকে আমার নজর পড়ল। আমি উত্তেজিত হয়ে উঠলাম। চোখ দুটি অর্ধ নির্মিলিত হয়ে রেখেছে। আমি বেশ বুঝতে পারছি তার মনের সমুদ্র এখন আলোড়ন উঠেছে। সে এখন গভীরভাবে এই হত্যাকাণ্ড নিয়ে চিন্তা ভাবনা করবে। একটু পরেই সে হয়তো এই ব্যাপারে একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবে। মহারাজ বললেন, পুলিশ যা করছে করুক। শঙ্কর ছিল আমার অত্যন্ত কাছের মানুষ। অতীত জীবনে সে যা কিছু করে থাকুক না কেন, আমার সঙ্গে কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করেনি। আমি চাইছি কে তার হত্যাকারী সেটা অবিলম্বে খুঁজে বার করতে হবে। তাকে আইনের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আর এই জন্যই আমি আপনার কাছে ছুটে এসেছি কুমার সিদ্ধার্থ। এই কাজ করতে গেলে আপনি যত টাকা ফিজ নেবেন আমি দেব। অগ্রিম বাবদ বেশ কিছু টাকাও আপনাকে দেব। কিন্তু আমার একান্ত অনুরোধ, আপনি এই তদন্তের ভার গ্রহণ করুন। কুমার সিদ্ধার্থ বলতে থাকে, পুলিশের পাশাপাশি আমি কাজ করতে পারি, এতে কোনো আপত্তি নেই, কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো যে শেষ কবে শঙ্কর নিয়োগী জেল থেকে ছাড়া পেয়েছিল? মহারাজ বলতে থাকেন, তার মুখেই শুনেছিলাম আইনের বিভিন্ন ধারা উপধারা মিলিয়ে তার 14 বছরের জন্য জেল হয়েছিল, কিন্তু সেখানে কিছু ভালো কাজ করার সুবাদে সে 11 মাসের মাথায় ছাড়া পায়। সিদ্ধার্থ বলতে থাকে, তার সম্পর্কে আপনি কিছু বলতে পারেন কি? মহারাজা বলেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চাইছেন বলুন, দেখি বলতে পারি কিনা। কুমার সিদ্ধার্থ জানতে চাইল, মৃত্যুর 2-3 দিন আগে তার ব্যবহারে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? যেমন ধরুন, কাজে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েছে, আপনার কাছে ছুটি চাইছে, তার চোখে মুখে কেমন যেন ভয়ার্ত বিহ্বলতার ছবি ফুটে উঠেছে। কিছুক্ষণ চিন্তা করে মহারাজ বলতে থাকে, হ্যাঁ, তখন বুঝতে পারিনি, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে 3 আগে সে কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। আমার কাছে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল তার বোধহয় কোনো স্নায়বিক উত্তেজনা ঘটেছে। এ সময় কেউ কাছাকাছি ছিল? মহারাজ একটুখানি ভেবে বলেন, হ্যাঁ, তখন কজন ভিখারি আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। রোজ সকালে নিয়ম করে আমি তাদের ভিক্ষা দিয়ে থাকি। শঙ্করই এই ব্যাপারটিকে পরিচালনা করে। তাদের সামনেই কি শঙ্কর অসুস্থ হয়ে পড়েছিল? হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। আরেকটু সময় নীরব থেকে কুমার সিদ্ধার্থ আবার জানতে চাইল, আর কোনো কিছু, এমন কোনো ঘটনা যা আপনি দেখেছিলেন অথচ তার গুরুত্ব বুঝতে পারেননি? কুমার সিদ্ধার্থের এই কথা শুনে মহারাজ অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। বেশ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, একটা সামান্য কথা মনে পড়ছে। জানি না এই ঘটনার সাথে তার যোগসূত্রতা আছে কিনা। নেহাত কথার কথা, আপনি হয়তো জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে অত্যন্ত দামি একটি নীলা চুরে গিয়েছিল। আমি জানি। জানেন? তবে এ কথা নিশ্চয়ই জানেন যে হিরেটা খুঁজে পাওয়ার জন্য আমি 10,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সেই ঘোষণাটা এখনও বলবৎ আছে কি না তা জানি না। মহারাজা বললেন, ঠিক ঠিক এই প্রশ্নটাই করেছিল শঙ্কর নিয়োগী। তখন সে টাইপিস্ট হিসাবে শুধুমাত্র আমার কাছে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা মহারাজ, আপনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছিলেন যে ওই নীলা ফিরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার দেবেন। যদি আমি এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারি, আপনি সত্যি সত্যি টাকাটা আমাকে দেবেন তো? আমি তার কথা শুনে হো হো করে হেসে উঠেছিলাম। দুঁদে পুলিশরা যে রহস্যের কিনারা করতে পারেনি, একটা দাগী আসামি কিনা সেই রহস্যের সমাধান করবে? তবে প্রশ্নের উত্তরে আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, হ্যাঁ শঙ্কর, আমার কথার কোনো নড়চড় হবে না। আমি যখন খবরের কাগজে এমন একটা পুরস্কার ঘোষণা করেছি, আজ অথবা আগামীকাল যদি কেউ আমার এই অভিশপ্ত রক্তনীলাকে আমার হাতে তুলে দিতে পারে, তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। মহারাজের কথা শেষ হতে না হতে কুমার সিদ্ধার্থ তরাক করে লাফিয়ে উঠল।
তার চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল আমার। সহসা আমার মনে হলো সে বুঝি চিতাবাঘের ক্ষিপ্রতাকে ফিরে পেয়েছে। সে বলল, আচ্ছা মহারাজ, এবার আমার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিন তো। কুমার সিদ্ধার্থের আচরণে অভাবিত পরিবর্তনে মহারাজ বোধহয় অবাক হয়ে গেছেন। পোড়খা মানুষ তিনি, এত বড় এস্টেট তাকে চালাতে হয়, কত রকম মানুষের সঙ্গে নিত্যদিন মেলামেশা করতে হয়। তিনি বললেন, কি কি উত্তর বলুন। কুমার সিদ্ধার্থ বলল, যদি আমি নীলাটির সন্ধান দিতে পারি তাহলে ওই পুরস্কার পাবো তো? কুমার সিদ্ধার্থের মুখে এই কথা শুনে মহারাজ আরও হতবাক হয়ে গেলেন। আমতা আমতা করে তিনি বলতে থাকেন, হ্যাঁ দেব, আমি কথা দিচ্ছি। কুমার সিদ্ধার্থ এবার সোজাসুজি তাকালো মহারাজের মুখের দিকে। সে বলল, আমি আপনার সেক্রেটারি শঙ্কর নিয়োগীর হত্যাকারীর নাম বলে দেব, কিন্তু তাকে ধরার কাজটি আমি করতে পারবো না, সে দায়িত্ব পুলিশকেই নিতে হবে। কুমার সিদ্ধার্থের এই কথা শুনে আমি ও মহারাজা দুজনেই একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। অকুলস্থলে না গিয়ে শুধু মহারাজের মুখ থেকে বর্ণনা শুনে এমন একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিচ্ছে কেমন করে? কুমার সিদ্ধার্থের সঙ্গে আমার বেশ কয়েক বছরের পরিচয়। আমি জানি সে হঠাৎ করে এমন কোনো কাজ করে না যাতে তার পেশায় কলঙ্কের দাগ লাগে। অনেক ভেবেচিন্তে সে একটা কঠিন সিদ্ধান্তে এসে হাজির হয়। কুমার সিদ্ধান্ত বলল, আমি অনুমানের ভিত্তিতে এই নামটা বলছি, কিন্তু আমার স্থির বিশ্বাস আমার অনুমান বিল হবে না। সে হলো নিতাই প্রামাণিক। নিতাই প্রামাণিক নামটা খুব চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বছর 10 আগে সে কলকাতার একটা ত্রাসের সৃষ্টি করেছিল। একটার পর একটা হীরের দোকানে অদ্ভুত কায়দাতে সে তার অপারেশন চালাতো। চোখের নিমেষে বেশ কয়েক লক্ষ টাকার হীরে জহরত চুরি করে পালিয়ে যেত। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সে শঙ্কর নিয়োগীকে খুন করবে কেন? শঙ্করের সাথে তার যোগাযোগই বা ঘটবে কেমন করে? যোগাযোগ ঘটেছিল মহারাজ, পুরনো নথিপত্র ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন, আর হয়তো নীলাটাও আপনি ফেরত পেতে পারেন। কিন্তু তার জন্যে এখনই আপনাকে তৎপর হতে হবে। অনেকটা সময় ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, বেশি নষ্ট হলে হয়তো হিরেটাকে আর পাওয়া যাবে না। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে কুমার সিদ্ধার্থ নিজেকে কোথাও যাবার জন্য তৈরি হতে থাকলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখন আবার কোথায় চললে? সে বলল, আমার এখনই একবার বেরোতে হবে, কয়েকটা পুরনো নথিপত্র পরীক্ষা করতে হবে, তাছাড়া অন্য কাজও আছে। কি কাজ? আমি জানতে চাইলাম। সে বলল, কাজটা হচ্ছে নিতাই প্রামাণিকের ঠিকানা বের করা এবং তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশ করা। সিদ্ধার্থের এই কথা শুনে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছিলেন হরিচাঁদ মহাতব। পুলিশের উঁচু মহলে তার যথেষ্ট যোগাযোগ। পুলিশ সহজেই পৌঁছে যায় নিতাই প্রামাণিকের কাছে, তাকে গ্রেপ্তার করে, তার বাড়িটাকে ভালো করে পরীক্ষা করে। তবে এই পরীক্ষাতে বিশেষ ফল হয়নি। তার ঘর থেকে একটা ভীষণাকৃতির ছোড়া পাওয়া গেল। এই ছোড়াতে মানুষের রক্ত আছে কি না তা পরীক্ষা করার জন্য সেটাকে পাঠানো হলো ফরেন্সিক ল্যাবরেটরিতে। কিন্তু একটা ব্যাপার দেখে আমার অবাক হয়ে গেছিলাম, লোকটার লুকিয়ে রাখার পদ্ধতিটা ভারী অদ্ভুত। দিন 2 বাদে আবার ঠিক সময়ে বেজে উঠল কুমার সিদ্ধার্থের বাড়ির কলিং বেল। এবার আমরা তৈরি হয়েই ছিলাম। এক রুদ্ধশ্বাস নাটকের শেষ দৃশ্য ধীরে ধীরে উদ্ভাসিত হবে। ভয়ে এবং উত্তেজনায় আমি অধীর হয়ে উঠেছি। প্রথমে ঢুকলেন মহারাজ হরিচাঁদ মাহাতো, তার সঙ্গে দেবনাথ বাবু আর 2 জন সাব ইন্সপেক্টর। সকলের পেছনেই নিতাই প্রামাণিক। তাকে দেখে চমকে উঠতে হয়, কেননা তার চেহারার মধ্যে এমন কোনো বিশেষত্ব নেই যা তাকে আলাদা করে খুনি বদমাশ হিসাবে চিহ্নিত করবে। কুমার সিদ্ধার্থ তাকে দেখিয়ে বলল, মহারাজ, এই হলো আসল কালপ্রিট। কুমার সিদ্ধার্থ বলতে থাকে, আপনারা যে যার আসন গ্রহণ করুন। আচ্ছা নিতাই, তুমি এইখানে বসো। কুমার সিদ্ধার্থ একটা চেয়ার দেখিয়ে দিল। নিতাই সেখানে বসে পড়ল। পুলিশের 2 জন সাব ইন্সপেক্টর তার দুপাশে বসলেন। দেবনাথবাবু কটমট করে চারিদিক তাকিয়ে দেখলেন। এমন একটা আইন বহির্ভূত কাজ করতে তিনি যে রাজি হয়েছেন, তার জন্য তাকে বিবেকের দংশন সহ্য করতে হচ্ছে। আর এই অস্বস্তি ভাবটা ফুটে বেরিয়েছে তার মুখের সর্বত্র। এবার বোধহয় কুমার সিদ্ধার্থ তার শেষ গল্প শুরু করবে। সে বলল, আজ আমি একটা গল্প বলছি আপনাদের সামনে, তবে সোমনাথের মতো বানানো গল্প নয়। এর প্রতিটি ঘটনা ঘটেছিল।
যদি আমার বিবরণীর মধ্যে সামান্য কিছু ভুল থাকে তাহলে নিতাই তো সংশোধন করে দেবে। নিতাই ছাড়া এই কাহিনী জানতো আর মাত্র একজন, সে আজ আর আমাদের মধ্যে নেই। কুমার সিদ্ধার্থ বলতে শুরু করে। আমরা সকলে তন্ময় হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। তার মুখ থেকে খসে পড়া প্রত্যেকটি শব্দকে গোগ্রাসে গিলতে বাধ্য হচ্ছি আমরা। গল্প এগিয়ে চলেছে। নিতাই প্রামাণিকের মুখে কোনো অবান্তর নেই। সে মাঝে মাঝে টেবিলের ওপর নখের সাহায্যে আঁক কাটছে। বেশ বোঝা যাচ্ছে জীবন সম্পর্কে সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে উঠেছে সে। গল্পটা শুরু হয়েছে নিতাই প্রামাণিক জেলে যাবার পর থেকে। নিতাই প্রামাণিক জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে হাতছাড়া করেনি। কোনো কৌশলে সে নীলাটা নিজের কাছে রেখেছিল, সেটা জানা দরকার ছিল, কিন্তু সেটা আমি এখনও জানতে পারিনি। নিতাই ইচ্ছা করলে অবশ্যই সেই রহস্যের কথাটা আমাদের বলতে পারে। পলকের জন্য নিতাই কুমার সিদ্ধার্থের দিকে তাকালো, তারপর আবার নিষ্পৃহভাবে টেবিলের ওপর আঙুলের দাগ কাটতে থাকে। সিদ্ধার্থ বলতে থাকে, নিতাই অনেক ভালো ভালো হিরে জহরাত চুরি করেছিল, কিন্তু কেন যে সে এই রক্তমুখী নীলাটাকে তার সঙ্গে রেখেছিল সে কথাটা আমি জানি না। হয়তো নীলাটার দৈবিক গুণাগুণ সম্পর্কে সে অগ্রহান্বিত হয়ে পড়ে। সে ভেবেছিল এই নীলাটা তার সঙ্গে থাকলে সে সব বিপদের হাত থেকে রক্ষা পাবে। জিনিসটা দেখতে চমৎকার। গাঢ় নীল রঙের ভেতর থেকে লাল আভা ফুটে বেরোচ্ছে। তাই বোধহয় নিতাই সেটার লোভ ছাড়তে পারেনি। বেশ কিছুদিন নিতাই ছিল আলিপুর জেলে, কিন্তু কিছুদিন বাদে পুলিশের কাছে খবর গেল নীলাটা আর তার কাছে নেই। নীলাটা তার কাছেই আছে। যথা সময় ছেলে খানা তল্লাশ হচ্ছিল। এই দেবনাথ বাবুই সেখানে গিয়েছিল। কয়েকদিকেও সার্চ করা হয়, কিন্তু নীলাটা পাওয়া গেল না। এখন প্রশ্ন হচ্ছে সেটা গেল কোথায়। নিতাইয়ের সেলে আর একজন কয়েদি ছিল, তার নাম শঙ্কর নিয়োগী। কুমার সিদ্ধার্থের এই কথা শেষ হওয়া মাত্রই আমি দেখলাম মহারাজ চমকে উঠেছেন। 2 আর 2 যে 4 হবে, 3 অথবা 5 নয়, এবার বোধহয় সেই সত্যটাও তিনি উপলব্ধি করতে চলেছেন। কুমার সিদ্ধার্থ নিস্পৃহ কণ্ঠস্বরে বলতে থাকে, অনেক দূর ধরেই শঙ্কর জেল খেটেছে। যারা জেলের আসামি নিয়ে খাটাখাটি করেন তারা জানেন তাদের মধ্যে কেউ কেউ জিনিসপত্র লুকিয়ে রাখা একটা আশ্চর্য কায়দা বের করে। কি অদ্ভুত উপায়ে তারা তাদের গলার মধ্যে একটা থলি সৃষ্টি করে। শঙ্কর সেই কৌশলটা জানত। কথায় কথায় সে জানতে পারে যে ওই নিতাই প্রামাণিকের কাছে একটা দামি হিরে আছে। ওই হিরেটাকে কিভাবে হাত সাফাই করা যায় ভাবতে ভাবতে শেষ পর্যন্ত শঙ্কর ঠিক করলো ভাব জমাতে হবে ওই নিতাই প্রামাণিকের সঙ্গে। একদিন কথায় কথায় শঙ্কর তার গলার পকেটের কথাটা প্রাণের বন্ধু নিতাই প্রামাণিককে জানিয়ে দিয়েছিল। তারপর একদিন পুলিশ এসে হানা দিল। সেলের মধ্যেই নীলাটাকে লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিতাই সেটাকে হাতছাড়া করতে বাধ্য হয়। শঙ্কর এতদিন এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল। সে গপাত করে নীলাটাকে গিলে ফেলে। পুলিশ এসে সেল তল্লাশ করে কিছু না পেয়ে ব্যর্থ মনোরথে ফিরে যায়। এই ঘটনা আমাদের সবারই জানা। পরদিন শঙ্করকে অন্য জেলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। জেলের খাতায় তার উল্লেখ আছে। যাবার আগে সে কিন্তু ওই নীলাটাকে ফেরত দিয়ে গেল না নিতাই প্রামাণিকের হাতে। চোরের কান্না কেউ শোনে না। নিতাইয়ের প্রাণ ফেটে গেল। বেচারি নিরুপায় হয়ে অপেক্ষা করতে থাকলো সুযোগের। এই সময় লক্ষ্য করলাম বসে থাকা নিতাই প্রামাণিকের চোখ দুটো দপদপ করে জ্বলছে। আমি বেশ বুঝতে পারলাম এতক্ষণে কুমার সিদ্ধার্থ সঠিক জায়গাতেই আঘাত করেছে। কুমার সিদ্ধার্থ আবার বলতে থাকে, তারপর একে একে 10টি বছর কেটে গেছে। জেল থেকে মুক্তি পেয়েছে শঙ্কর নিয়োগী। মুক্তি পেয়েই সে প্রথমে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজার হাতে নীলাটা তুলে দিয়ে 1010 টাকা পুরস্কার নেবে। এ নীলা অন্যত্র বিক্রি করতে গেলে সে ধরা পড়ে যাবে। কাজেই সে রাস্তাতে আর হাঁটল না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করতে শুরু করলেন যে সে বেচারি লজ্জায় পড়ে গেল। তার মাথাটা ছিল খুবই পরিষ্কার। নানা কারণে সে অসৎ সঙ্গে পড়ে বারবার জেল খেটেছে, এ কথা সত্যি, কিন্তু কাজকর্মে তার উৎসাহের কোনো অন্ত ছিল না। অবশেষে নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করার ফন্দিটা সে বিসর্জন দিল। এভাবেই তার মনে একটা পরিবর্তন এলো। সে কাজের মাধ্যমে মহারাজকে খুশি করার চেষ্টা করলো, কিন্তু তার শেষের দিন ঘনিয়ে আসতে থাকে। 10 দিন আগে ওই নিতাই প্রামাণিক জেল থেকে মুক্তি পেল। কোথায় যে শঙ্কর নিয়োগী আছে সেই খবর জানতো না।
কিন্তু ভাগ্যের এমনই খেলা, হঠাৎ একদিন ভিক্ষা চাইতে এসে দেখতে পেয়ে গেল শঙ্কর নিয়োগীকে। আর ভিখারিদের মধ্যে দাঁড়িয়ে থাকা নিতাই প্রামাণিককে দেখে শঙ্কর নিয়োগী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। মহারাজ, আপনার নিশ্চয়ই মনে আছে সেদিন শঙ্কর কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে, যার জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছিল। 10 বছর ধরে নিতাই প্রামাণিক তার বুকের মধ্যে প্রতিহিংসার ধিকে ধিকে আগুন জ্বালিয়ে রেখেছিল। আবার তাকে প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেই হবে। তারপর সেদিন রাত্রে গিয়ে কথা শেষ হয়ে গেছে কুমার সিদ্ধার্থের। বাকিটুকু যে বলতে পারে সে এখনও ভাবলেশহীন মুখে তাকিয়ে আছে আকাশের দিকে। এবার একটা নাটকীয় ঘটনা ঘটে গেল। কুমার সিদ্ধার্থ হঠাৎ ফিরে তাকালো নিতাই প্রামাণিকের মুখের দিকে। দেখলাম নিতাই প্রামাণিক কেমন মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। বলো বলো নিতাই, সেদিন রাতে ওই শঙ্করের কণ্ঠনালী ছিঁড়ে তুমি নীলাটাকে বের করেছিলে। নীলাটা এখন কোথায়? সিদ্ধার্থের এই কথা শুনে উঠে দাঁড়ায় নিতাই প্রামাণিক। সমস্ত ঘরে পায়চারি করতে থাকে সে। বুক চাপড়ে চিৎকার করে বলে, মিথ্যে মিথ্যে কথা, আমি শঙ্করকে খুন করিনি, আমি তাকে চিনি না। নীলা কোথায় আছে সে খবর আমার জানা নেই। কুমার সিদ্ধার্থ তখনও এক আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে নিতাই প্রামাণিককে। আমার কেবলই মনে হচ্ছে একটা রুদ্ধশ্বাস নাটকের একবারে শেষ অঙ্কে এসে আমরা উপস্থিত হয়েছি। এই ভীষণ যুদ্ধে শেষ অবধি কে জিতবে তা জানার জন্য চিত্রপর্তির মতো বসে আছি। কুমার সিদ্ধার্থের কণ্ঠস্বরে একটা দৈব বাণীর সুর ঘনিয়ে এলো। কুমার সিদ্ধার্থ ধীরে ধীরে তার কণ্ঠধ্বনিকে সংযত করে বলতে থাকে, নিতাই প্রামাণিক, এই রক্তমুখী নীলা যে কি ভয়ঙ্কর তা তুমি জানো না। কত মানুষকে এ হত্যা করেছে। আমি অনুরোধ করছি তুমি এখনই এই নীলাটাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে হয়তো বাকি জীবনটা তুমি সুখে কাটাতে পারবে। তাতেও কোনো পরিবর্তন হলো না নিতাই প্রামাণিকের। আমি বেশ বুঝতে পারলাম সে এক মহা শয়তান, তার হৃদয় বলে কিছু নেই। কুমার সিদ্ধার্থ তখনও কথার মাধ্যমে তাকে সম্মোহিত করার চেষ্টা করে চলেছে। সে বলতে থাকে, দেখো নিতাই, ভেবে দেখো এই নীলাটাকে যে গলার মধ্যে লুকিয়ে রেখেছিল তার গলার কি অবস্থা হয়েছিল। এখন যদি সত্যি সত্যি নিজের ভালো চাও তাহলে এই সর্বনাশা নীলাটাকে ফেরত দাও। ওটা কেউটে সাপের বিষ। যদি তুমি ওই নীলা হাতে পড়ো তাহলে তোমার ওই হাতে হাতকড়া পড়বে, যদি গলায় পড়ো তাহলে ওই নীলা গলায় ফাঁসি হয়ে তোমাকে মেরে ফেলবে। এবার একটা অব্যক্ত সত্য নিতাই প্রামাণিক উঠে দাঁড়ালো। তার মনের মধ্যে কি আলোড়নের সৃষ্টি হয়েছে আমি তা স্পষ্ট বুঝতে পারছি। পাগলের মতো সে একবার চারদিকে তাকালো, তারপর কৌটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে চিৎকার করে বলল, চাই না, চাই না নীলা, আমি আর চাই না, আর আমি তার সহ্য করতে পারছি না। ঘুরে মাটিতে পড়ে গেল সে। আমরা বুঝতে পারলাম অজ্ঞান হয়ে গেছে বেচারি। স্নায়ুযুদ্ধে জিতে কুমার সিদ্ধার্থ তার কপালের ঘাম মুছল। তার সমস্ত শরীর এখনও ঠকঠক করে কাঁপছে। বেচারি এতক্ষণ তাকে এক প্রবল পরাক্রান্ত শত্রুর সঙ্গে সামনাসামনি দাঁড় করালো। নিতাই প্রামাণিকের ছুঁড়ে দেওয়া বোতামটা ঘরের কোণে গিয়ে পড়ল, আর তার থেকে খোলস ছাড়িয়ে কুমার সিদ্ধার্থ বলল, আসুন মহারাজ, এই হলো আপনার সেই হারানো রক্তমুখী নীলা। তারপর সৎসাহে বললে, আর আমার পাওনা পুরস্কারের টাকাটা? এমন একটা রহস্যঘন নাটকের যে এই মধুর পরিসমাপ্ত হতে পারে একটু আগে আমি তা ভাবতেই পারিনি। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটাতে আমার সঙ্গে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই অধ্যায় অডিও স্টোরি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ধন্যবাদ।